আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সেভ দ্য রিভার বাংলাদেশ মুভমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আমরা সবাই জানি বিশ্বের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের এই ক্লাইমেট চেঞ্জ মোকাবেলা করার জন্য যে সমস্ত সম্পদ রয়েছে, বাংলাদেশে কিন্তু সেরকম সম্পদ নেই। আমরা জানি বাংলাদেশ একটি বদ্বীপ এবং ক্লাইমেট চেঞ্জের কারণে বিশ্বের যে সমস্ত দেশ খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে বাংলাদেশ একটি। এবার আসুন গবেষণার দিকে যাই। মেপলক্রাফট একটা ব্রিটিশ অর্গানাইজেশন, তারা বিশ্বের বিভিন্ন দেশ কিভাবে বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাথে কোন কোন ধরনের ঝুঁকির মধ্যে পড়বে এই সমস্ত বিষয় নিয়ে গবেষণা করে। মেপলক্রাফটের 2014 সালের ক্লাইমেট চেঞ্জ ভালনারেবিলিটি ইন্ডেক্স রিপোর্ট অনুসারে বাংলাদেশ পৃথিবীর সবচাইতে ঝুঁকিগ্রস্ত দেশ এবং ঢাকা হচ্ছে পৃথিবীর সবচাইতে বিপজ্জনক শহর ক্লাইমেট চেঞ্জের কারণে। এই গবেষণা প্রতিষ্ঠানটি বলছে 2025 সালের মধ্যে বাংলাদেশ ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হবে। আমি পেশায় একজন শিক্ষক এবং গবেষক। মোস্ট ইম্পর্টেন্টলি আই এম আ ফাদার। IPCC বা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের তথ্য অনুসারে 2030 সালের মধ্যে আমরা যদি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কিছু না করি তাহলে পৃথিবীর যে ক্ষতি হবে সেই ক্ষতি পূরণটা আমাদের পক্ষে আর করা সম্ভব হবে না। পৃথিবীর অপূরণীয় ক্ষতি হবে। অন্য কথায়, পৃথিবীতে যে ক্ষতি হবে সেই ক্ষতিটা পূরণ করার মতো ক্ষমতা পৃথিবীর থাকবে না। নাও, একজন বাবা হিসাবে যখন আমি চিন্তা করি 2030 সাল কতটা কাছে, খুব অল্প সময়ের মধ্যে, যখন আমার বাচ্চারা টিনেজ সময়টাও পার করবে না, এমন একটা সময়ে ওরা বড় হবে যেখানে এই ক্লাইমেট চেঞ্জ, এই বিশ্ব জলবায়ু পরিবর্তন ওদের জীবনের উপরে এত বড় ঝুঁকি নিয়ে আসবে। As a father, it concerns me. It gravely concerns me. আজকে বিশ্ব যে করোনা ভাইরাসের মহামারীতে পুরো বিশ্ব ক্লান্ত। করোনা ভাইরাস সম্বন্ধে আমরা অনেক কিছু জানি না, কিন্তু যে জিনিস আমরা নিশ্চিতভাবে জানি, করোনা ভাইরাস হচ্ছে জুনোটিক। জুনোটিক অর্থ যে সমস্ত ভাইরাস প্রাণীর দেহে থেকে, অন্যান্য প্রাণীর দেহ থেকে মানুষের দেহে আক্রমণ করে, এমন সমস্ত ভাইরাসগুলোকে বলা হয় জুনোটিক ভাইরাস। এই যে বিশ্বের জলবায়ু পরিবর্তন হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এর কারণে আমাদের মানুষের দেহে অন্যান্য প্রাণীর দেহ থেকে এমন সমস্ত প্যাথোজেন অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস আমাদের দেহে এসে আক্রমণ করছে, যা আমাদের দেহের ইমিউন সিস্টেম, আমাদের দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এই সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়ার সাথে পরিচিত নয়। পুরো বিশ্ব আজ লকডাউন। এই বিপদের দিনে আমরা যেটা অনুধাবন করতে পারছি না সেটা হচ্ছে এই করোনা ভাইরাসই হচ্ছে আগামী দিনকার নর্মাল, দ্য নিউ নর্মাল। এই ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন এরকম মহামারী বা প্যান্ডেমিকের মুখোমুখি হতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিশ্বের অন্যান্য দেশ এরকম মহামারীর মোকাবেলা করার জন্য তাদের যে ধরনের অর্থনৈতিক সামর্থ্য রয়েছে, প্রযুক্তির ক্ষমতা রয়েছে, তাদের যেরকম রাজনৈতিক সামর্থ্য রয়েছে, সেই একই সামর্থ্য কি বাংলাদেশে রয়েছে? বিশ্ব জলবায়ু পরিবর্তনের এই বিষয়টা নিয়ে সারা বিশ্বে যখন আন্দোলন চলছে, যে নামটার সাথে আমরা সবাই পরিচিত, সেটা হচ্ছে মাত্র 17 বছর বয়সী একটি বাচ্চা মেয়ে, গ্রেটা টুনবার্গ, একজন সুইডিশ নাগরিক। গ্রেটা টুনবার্গ সারা বিশ্ব মোড়লদের টনক নড়িয়ে ছেড়েছে। একজন বাবা হিসাবে যখন আমি গ্রেটা টুনবার্গের সেই ভাষণটা শুনেছিলাম, ইউনাইটেড নেশনে যখন গ্রেটা টুনবার্গ সমস্ত বিশ্বের রাষ্ট্রপ্রধানদেরকে দায়বদ্ধ করে দৃঢ় কণ্ঠে যখন বলেছিল, I shouldn't be up here. I should be back in school on the other side of the ocean. Yet you all come to us young people for hope. How dare you? You have stolen my dreams and my childhood with your empty words. And yet I'm one of the lucky ones.
People are suffering. People are dying. Entire ecosystems are collapsing. We are in the beginning of a mass extinction, and all you can talk about is money and fairy tales of eternal economic growth. How dare you? একটু ভেবে দেখুন, মাত্র 17 বছর বয়সী একটা মেয়ে ইউনাইটেড নেশনের মতো একটা জায়গায় গিয়ে সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলেছিল, এত সাহস তোমাদের কোত্থেকে আসে? পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে, আর এই ধ্বংসের মুহূর্তেও আমরা প্রতিনিয়ত কথা বলে যাচ্ছি অর্থনৈতিক প্রবৃদ্ধির, অর্থের কথা বলছি। যদি পৃথিবী বেঁচে না থাকে তাহলে অর্থ দিয়ে আমরা কি করব? মানুষের বেঁচে থাকার জন্য তো দ্বিতীয় আর কোনো গ্রহ আমরা জানি না, আর দ্বিতীয় কোনো গ্রহ যদি আবিষ্কার হয়ও সেখানে কি সেই গ্রহে বাংলাদেশের মতো দরিদ্র দেশের দরিদ্র মানুষের ঠাঁই মিলবে? এই বিষয়টি আমাদেরকে ভেবে দেখতে হবে। গ্রেটা টুনবার্গের প্রত্যয়ী সাহসী কণ্ঠ একজন বাবা হিসাবে আমার মনে অনেক আশা জাগায়, কিন্তু তার মানে আমি এ ব্যাপারে একেবারেই কোনো রকম ভ্রমের মধ্যে নেই, কোনো ধরনের ইলিউশনের মধ্যে নেই। গ্রেটার বাস্তবতা আর এবং আমার সন্তানের বাস্তবতা এক না, একেবারে এক না। আমাদের ভুললে চলবে না, এই তো সেদিন যেখানে আমেরিকাতে বিশ্বে যে সমস্ত ইয়াং ওয়েমেন এই পরিবেশ আন্দোলন নিয়ে কাজ করছে সেখানে এসে জয়েন করেছিল ইউগান্ডার পরিবেশবাদী পরিবেশ আন্দোলনকারী আর এক ইয়াং ওমেন ভেনেসা নাকাটে। কিন্তু পরবর্তীতে আমেরিকার সংবাদ সংস্থায় যখন সেই ছবিটি পাবলিশ করা হয়েছিল সেখান থেকে ভেনেসাকে কেটে ফেলা হয়েছিল। বাকি সবাই যারা ছিল, দে অল আর হোয়াইট ইয়াং ওয়েমেন, তারা সবাই সাদা ছিল, ভেনেসাকে কেটে ফেলা হয়েছিল। ভেনেসা যখন এর তীব্র প্রতিবাদ করে, টুইটারে এসে যখন বলে যে আমি আমার জীবনে কখনো বর্ণবাদ বা রেসিজম কি সেটা কখনো বুঝিনি। ইউগান্ডা হচ্ছে পৃথিবীর অন্যতম সাফারিং একটা কান্ট্রি। আপনাকে বুঝতে হবে, ইউগান্ডা দে আর ওয়ান অফ দ্য লিস্ট রেসপন্সিবল, মানে যে সমস্ত দেশের কারণে ইউগান্ডার কার্বন প্রিন্ট নেই, আমেরিকার মতো ইউগান্ডার কার্বন প্রিন্ট নেই। ইউগান্ডা আমেরিকার মতো বিশ্বে পরিবেশ দূষণ করছে না, কিন্তু সেই ভেনেসার ছবিটা কেটে ফেলা হয়েছিল। ভেনেসার প্রতিবাদের পরে আমেরিকান প্রেস তাদের যে উত্তর ছিল সেটা হচ্ছে কম্পোজিশনের কারণে ওর ছবিটা কেটে ফেলা হয়েছিল। সেখান থেকে আমি প্রশ্ন করতেই পারি, এই কম্পোজিশনের প্রশ্নে অন্য কোনো সাদা কোনো পরিবেশবাদীকে কেটে ফেলা হয়নি, কেটে ফেলা হয়েছিল কাকে? ভেনেসাকে। আমি যদি বাংলাদেশে গ্রেটার মতো মেয়েদের কথা চিন্তা করি, সেটা চিন্তা করে আমার গা শিউরে ওঠে। 2019 সালে ইউনিসেফের পাবলিশ করা একটা রিপোর্টের নাম গ্যাদারিং স্টর্ম, ক্লাইমেট চেঞ্জ ক্লাউডস দ্য ফিউচার অফ চিলড্রেন ইন বাংলাদেশ। ওই রিপোর্টটাতে যেটা উঠে এসেছে যে ক্লাইমেট চেঞ্জের কারণে বিশ্বের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এর মাধ্যমে বাংলাদেশের শিশুদের ভবিষ্যৎ কোন ধরনের ঝুঁকির মধ্যে পড়ছে। সেই রিপোর্টে বলা হয়েছে 1,20,00,000 শিশুর জীবন উচ্চ ঝুঁকির মধ্যে আছে, কারণ তারা বাংলাদেশের একেবারে যে সমস্ত নদীগুলো সবচাইতে উত্তাল, নদীগুলো ভেঙে যাচ্ছে, এই 1,20,00,000 শিশুর জীবন উচ্চ ঝুঁকির মধ্যে আছে। 45 লক্ষ শিশু বাংলাদেশের উপকূল এলাকায় বাস করে। 30 লক্ষ শিশু, বাংলাদেশের 30 লক্ষ শিশু খরার কারণে ওদের জীবন বিপন্ন। প্রায় 1,90,00,000 শিশু, তাদের জীবন এই বিশ্ব জলবায়ুর কারণে বিপন্ন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকে বিশ্ব জলবায়ুর যে বিপর্যয়, সেই বিপর্যয়ের পিছনে বাংলাদেশের ভূমিকা কতটুকু ছিল? বাংলাদেশ তো ইন্ডাস্ট্রিয়ালাইজ নেশন না, আমরা কতটুকু কার্বন এমিট করছি? বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যে একটা দেশ হচ্ছে লিস্ট রেসপন্সিবল, সবচাইতে কম যে সমস্ত দেশগুলো দায়ী তাদের মধ্যে বাংলাদেশ একটা। কিন্তু আমরা উই আর ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল, কিন্তু আমাদের যে ঝুঁকি, আমাদের ঝুঁকি সবচাইতে উপরে। এই জন্য বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে আমি দৃঢ় কণ্ঠে যে কথাটা বলতে চাই, ইউনাইটেড নেশনের এখন সময় হয়েছে, তারা যেরকম গ্রেটা টুনবার্গের কথা শুনেছে সম্মানের সহকারে, এখন সময় এসেছে সেই পোডিয়ামটা, সেই মাইকটা বাংলাদেশি শিশুদের দেয়ার।
সেই রিপোর্টটা পড়লে আপনি দেখতে পাবেন যে এই যে বাংলাদেশের প্রায় 1,90,00,000 শিশু তাদের জীবন বিপন্ন হচ্ছে এই বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে। রিপোর্টে বলা হচ্ছে এই জলবায়ু পরিবর্তনের সাথে সরাসরি কানেক্টেড চাইল্ড ম্যারেজ, even girls are sold to prostitution. Now it is time that we think about it. We think about it damn seriously, and we hold the Western countries responsible for their action. I know that এই বিষয়গুলো যখন চিন্তা করি, it keeps me up at night. And it makes me frustrated, heartbroken, and angry. Why should we suffer? We're not responsible for this. মারিয়া ফার্নান্ডা, জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট, 2019 সালে বলেছিল পৃথিবীর আর মাত্র 11 বছর সময় আমাদের হাতে বাকি আছে। যদি এখনই বিশ্ব জলবায়ু পরিবর্তনটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, then there is no planet B. সারা বিশ্বের ইয়াং ছেলেমেয়েরা ক্লাস থেকে বের হয়ে আসছে। ওরা বলছে যদি একটা বিশ্ব যদি না থাকে, তাহলে what is the point about talking about the future? আমরা এখন 2020 সালে প্রায় মাঝামাঝি পর্যায়ে। বিশ্ব জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে উন্নত দেশগুলোর যে দায়িত্ব নেয়ার কথা ছিল, তার খুব একটা এখনো দেখা যাচ্ছে না। We must educate ourselves and gather together and hold the parties responsible for this global catastrophe before it is too late. Thank you, everybody.